ভালো কাজের দৃষ্টান্ত সেই তুলনায় কম। যারা বেশি কথা বলে এর মধ্যে বাজে কথা অনুপ্রবেশ করে, বেশি কথার মধ্যে বাজে কথা এসে যায়, ঠিক কি না? তাহলে অনেকে যে বলে স্লিপ হয়ে গেছে, এই যে এত সুন্দর কথা বলে এমন একটা কথা বলে ফেললো, সব শেষ, সব অর্জন শেষ, সব অ্যাচিভমেন্ট শেষ, এবং রেপুটেশন ইমেজ ধুলায় মিশে যায় একটা কথার জন্য। কেমন হয় না? সব কিছুতে পরিমিতি বোধ ভালো। এত ফুল কেন? মন্ত্রী এলেন, গেইটে যারা রিসিভ করলেন, এই ইউনিভার্সিটির পক্ষ থেকে যে ফুল দিলেন, ফুলের তোড়া দিলেন, এরপর আর এত ফুল দেওয়ার প্রয়োজন আছে কেন? এ বাহুল্য বর্জন করতে হবে, কোনো দরকার নেই, কোনো দরকার নেই তো এত ফুলের। ফুল তো গেটে দিলেন আপনি, রিসিভিং পয়েন্টে, এরপর ভেতরে ফুল আর ফুল। আমি 4 দফায় ফুল নিলাম। আর জেনারেল সেক্রেটারি হওয়ার পর ফুলের যে মেলা, আমি নীরব হয়ে গেছি কবি। শুধু চেয়ে চেয়ে রই, এত ফুল, এত ফুলের, বাংলাদেশে এত ফুলের চর্চা হয়, এত ফুল উৎপন্ন হয় দেশে। এই যে আবার এই ফুলের মধ্যে 3 রকম আছে। একজন মন্ত্রীকে যে ফুল দেয়, একটা ফুল হচ্ছে ভালোবাসার ফুল, সংখ্যাটা একটু কম। আর একটা ফুল আছে স্বার্থের ফুল। স্বার্থ, ফুলের পেছনে একটা না একটা দাবি আছে। ফুল দেয়, সঙ্গে সঙ্গে একটা কাগজ ধরিয়ে দেয়, তার মানে এটা নিখাত ভালোবাসা এখানে নেই, ঠিক আছে? আরেকটা ফুল আছে, আমি ফুল নিতে গেলে ভয় পাই। আমার মনে পড়ে ফুল যখন আত্মঘাতী বোমা হয়ে রাজীব গান্ধীকে রক্তাক্ত করে। আজকে বাংলাদেশে সাম্প্রদায়িক উগ্রবাদের যে অস্তিত্ব, এখানে সুইসাইড বোম্বার আছে। কাজে কখন কোন ফুল আত্মঘাতী বোমা হয় কেউ জানে না। এটা খুব একটা কেউ, আমি যে নিচ্ছি যে ঢাকা থেকে টুঙ্গিপাড়া গেলাম, ঢাকায় তো যুদ্ধ করতে করতে অফিসে ঢুকি, যুদ্ধ করতে করতে বাসায় ঢুকি, এর মধ্যে কে কোন ফুল হাতে দিচ্ছে আমি জানি না। শুধু আল্লাহর দিকে, যে আল্লাহ যদি বাঁচায়, আর তো কোনো পথ নেই। কখন কে ঢুকে পড়ে কাউকে কেউ আইডেন্টিফাই করে না। এভাবে ফুল দেওয়া বন্ধ করুন, ফুল নেওয়া বন্ধ করুন। আমি 3টা কারণে বলছি। ভালোবাসার ফুল খুব কম, দেখি তো ভালোবাসার এক ফুল 3 রূপ এসে দিল পরপর। আমি তাকিয়ে দেখলাম এই ফুলটা তো একটু আগে নিলাম। আরে এক মুরগা 3 বার জবাই করে, এটা হয় না। আইসিটি বিষয়ে বিশেষজ্ঞ হচ্ছে আমাদের পলক, খুব ব্রিলিয়ান্ট and bright son of our soil from North Bengal, উত্তরবঙ্গের খুবই ব্রাইট ব্রিলিয়ান্ট সার, এবং সেই চলন বিলের সন্তান, চলন বিলে যার জন্ম, সে পলক এখন আইসিটি বিপ্লবের স্থপতি, যিনি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন আইসিটি
নিঃশব্দ বিপ্লব বাংলাদেশে যিনি ঘটাচ্ছেন, আমাদের ফিউচার লিডার, আমাদের আইসিটি নীরব বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়। এবং তার সঙ্গে পলক কাজ করে যাচ্ছেন আমাদের দীপু। এখানে মুক্তা দাঁড়াও, দাঁড়াও। ওই আরেকটা, ওই যে কোনো রকমের সাদা সিধা, সেও প্রধানমন্ত্রীর অফিসে আইসিটি একটা কর্মকাণ্ডের একজন কারিগর, সারা দেশ ঘুরে বেড়াচ্ছে। তো আমি যেমন রাস্তার জন্য যাচ্ছি, এরাও আইসিটির জন্য যাচ্ছে, ঠিক আছে? মানববন্ধন করতে করতে এই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা রাস্তা এখন ঠিক আছে? হায় রে আল্লাহ রে, কত রকমের দরখাস্ত, ফেসবুক। আমি আবার ফেসবুক করি, হাসির কোনো বিষয় না। ফেসবুক করতেই হবে, ফেসবুক করতেই হবে, টুইটার করতেই হবে। এটা লিটল গোল্ড মাইন, একটা ছোট্ট সোনার খনি, এর নাম হচ্ছে ফেসবুক। ইট ক্রিয়েটস অ্যান্ড ডিস্ট্রিবিউটস ইনফরমেশন, ভেরি ইম্পর্টেন্ট। আমি ইনফরমেশনের জন্য ফেসবুকে আমাকে যেতেই হবে। ভালো অবসিনিটি আছে, ভালগার আছে, এটা কম। অবসিনিটি, ভালগারিজম কম, ভালোটাই বেশি। আজকে পৃথিবীতে কত লোক এই যে ইনফরমেশনের কাছে অ্যাক্সেস আছে। আমরা আজকে এই ফেসবুকে এখন সেই 2 বছর আগে দেখলাম 1 বিলিয়ন, এখন 6 হয়ে গেছে, 6 বিলিয়ন এখন এই ফেসবুক করে। তো এটা একটা বাংলাদেশে আমি যখন ফেসবুক করতাম তখন খুব কম লোককে দেখেছি, এখন 2 কোটি পার হয়ে গেছে ফেসবুকে আমাদের। আমি তো সবসময় সময় পাই না, একসময় খুব বসতাম, এখন আর বসি না তেমন। তারপরে একবার বসি, ছবি দিই, মাঝে মাঝে স্ট্যাটাস দিই। আরে হাসে কেন? তারপরে বুড়া মানুষ, সেজন্য। তো আমি টুইটারও করি, ফেসবুক করি। নরেন্দ্র মোদী, ওবামা যদি টুইটার করতে পারে, আমি কেন করব না? ঠিক আছে না? ঠিক নেই। এত স্লোগান কেন ক্যাম্পাসে? এটা কি ছাত্রলীগের প্রোগ্রাম আজকে? না, এটা ছাত্রলীগের প্রোগ্রাম, আওয়ামী লীগের প্রোগ্রাম, পলিটিক্যাল প্রোগ্রাম। তাহলে এখানে কেন স্লোগান? এখানে স্লোগান হবে এই ডিজিটাল বাংলাদেশে আমরা দুর্গা। কি এখানে স্লোগান একটা, ডিজিটাল বাংলাদেশে আমরা আমরা ইয়েস ইউ ক্যান, ইয়েস ইউ ক্যান। কেন পারবো না? আমরা পারবো না? আমরা পারবো। অপার সম্ভাবনা, সোনার দুয়ার একে একে খুলে যাচ্ছে। শেখ হাসিনা দেশরত্ন, তার নেতৃত্বে এবং আইসিটিতে জয় একটা নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে চলছে। আমরা তাকে নিয়ে গর্বিত। আওয়ামী লীগের সম্মেলন অনেক চেষ্টা করা হয়েছে কেন্দ্রীয় কমিটিতে তাকে আনার জন্য। সম্মেলন মঞ্চে জোর করে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ওঠানো হয়েছে। কি বলেছেন? যে আমাকে আপনারা হাওয়া ভবনের মতো আরেক খাওয়া ভবনের নায়ক বানাবেন না। তিনি বলেছেন কি, আমি বিদেশে থাকি, আমি কিভাবে এখানে রাজনৈতিক দলের সদস্য? আমি তো এখানে কাজ, এখানে যদিও আইসিটি বিপ্লব
তিনি ঘটিয়ে চলছেন, তারপরও রাজনৈতিক দলের নিয়ম সেটা তিনি সম্পূর্ণভাবে মেনে চলতে চান। তারপরও আমি বলে রাখছি, জয়ই হবে আমাদের ফিউচার লিডার। আজকে দেখুন, কাজ করতে বয়স লাগে না। আমাদের প্রধানমন্ত্রীর বয়স এখন কত? শি ইজ নাও 70, রানিং 70, প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, দেশরত্ন শেখ হাসিনা। এই তার এটার ম্যাজিক্যাল পাওয়ারটা কি? কিভাবে এত উন্নয়ন, কিভাবে এত অর্জন, কিভাবে এই বয়সে এত কাজ করেন? আমি তো তাকে মাঝে মাঝে বলি, এমন স্পিড মনে হয় অ্যারাবিয়ান হর্স ছুটে চলছে, অ্যারাবিয়ান হর্সের মতো ছুটে চলে। ম্যাজিক্যাল পাওয়ার কি দুর্দান্ত! তার 40 বছর আগের ঘটনা। সচিবরা, জ্যেষ্ঠ নেতারা ক্যাবিনেট মিটিংয়ে, একনেট মিটিংয়ে অবাক হন। বাংলাদেশে ওই সুবর্ণচরের গ্রামে, চরাঞ্চলে কি কি পাওয়া যায়, কয় ধরনের মানুষ সেখানে আছে, তাদের নেতা কারা কারা, সব কিছু তিনি জানেন। কোন নদীর পানি এখন কমে গেছে, কোন নদী ড্রেজিংয়ের অভাবে ধুকে ধুকে মরছে, গোটা বাংলাদেশের এই চেহারাটা তার মুখস্থ। সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশে আমি অবাক হয়ে যাই, তিনি এত কর্মীকে, এত মানুষকে কি করেছিলেন, এত সার। অথচ তিনি এখন 70 ইয়ার্স এজ। কিছু বিষয় গড গিফটেড আছে। রবীন্দ্রনাথ বঙ্গবন্ধু ওয়ান পিস, ঠিক কিনা? তো বঙ্গবন্ধুর কিছু তার কন্যা পেয়েছে। বঙ্গবন্ধু তিনি নন, কিন্তু তিনি বঙ্গবন্ধুর কন্যা, বীর কন্যা, সেটা তার কাজে কর্মে প্রতিফলিত হচ্ছে। তো যাক, আমি এ বিষয়ে বক্তব্য আমাদের পলক খুব সুন্দরভাবে দিয়েছেন। ভাইস চ্যান্সেলর সাহেব, আপনাকে আমি অনুরোধ করব, আপনার শিক্ষকদের নিয়ে রাজনীতি করবেন না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ছাত্ররা ছাত্র রাজনীতি করুক, শিক্ষক রাজনীতি যেন ছাত্র রাজনীতিতে অনুপ্রবেশ না করে। তাতে শিক্ষকদেরও সর্বনাশ হবে, ছাত্র রাজনীতিরও সর্বনাশ হবে। কাজেই আমি অনেক ইউনিভার্সিটিতে দেখেছি, কোনো শিক্ষক কায়েমি স্বার্থবাদ রক্ষা করার জন্য ছাত্রদেরকে ব্যবহার করে। এটা ইটস এ ডেঞ্জারাস ট্রেন্ড। এটা হয় না। কেউ কারো প্রমোশনের জন্য, কেউ কারো নিজের স্বার্থ রক্ষার পাহারাদার হিসাবে ছাত্র রাজনীতির কিছু কিছু নেতাকে ব্যবহার করে। এটা যেন না হয়। আমি ছাত্রদেরও বলবো, শিক্ষকদের সম্মান করবে, মর্যাদা দেবে, তাদেরকে রাজনীতির বিষয় কোনোদিনও করবে না। আপনি ভাইস চ্যান্সেলর সাহেব ছাত্র রাজনীতিরই প্রোডাকশান। তারপরেও আমি বলছি যে ছাত্র রাজনীতি করেও একজন ট্যালেন্টেড শিক্ষক এবং একজন ভাইস চ্যান্সেলর পর্যন্ত হতে, আমি তো এখনো চাঁদ বলে ডাকি তাকে, তার নাম, যেটা আমাদের খুবই ব্রিলিয়ান্ট ছাত্র সে। এবং ছাত্র রাজনীতি করে অনেকে লেখাপড়া করে না, কিন্তু আমাদের এই ভাইস চ্যান্সেলর পড়াশোনা করেই আজকে ভাইস চ্যান্সেলর পর্যন্ত আসে। তো এটা আমি সবাইকে বলবো, সেও কিন্তু ছাত্র রাজনীতিতে অত্যন্ত অ্যাক্টিভ ছিল। ছাত্র রাজনীতিতে অ্যাক্টিভ হয়ে ভালো রেজাল্ট করা যায় না কেন? আমি করিনি। আমার এসএসসি এইচএসসি দেখেন, তৎকালীন সময়ে আমার রেজাল্ট দেখেন কীভাবে হলো। আমি তো অ্যাক্টিভ ছিলাম। এই নোয়াখালী কলেজে আমি ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম।
আমি এখানে ছাত্র সংসদে ছিলাম, আমি এই শহরে দীর্ঘদিন পাকিস্তান আমলে শেষ ভাগে এই শহরে আমি রাজনীতি করেছি। তো রাজনীতি বাধা হয়ে থাকতে পারে না। আমি আবারও বলবো, শেখ হাসিনার কথা বলছিলাম, আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা, তার কথা বলছিলাম। তার যে ম্যাজিক্যাল পাওয়ার, এই পাওয়ারটা কোত্থেকে এসছে জানেন? একটা আমি জানি, সেটা হলো তিনি ভোর 5টা ঘুম থেকে ওঠেন। আমি 5টা থেকে 6টা বাংলাদেশের খুব একটা মানে কি বলবো, ছোট একটা অংশ রাজনীতিকদের, তাদেরকে ফোনে পাই। জেলা পর্যায়ের অফিসাররা, যারা বিভিন্ন সরকারি দপ্তরে কাজ করে, ডিসিএসপি, এরা নানা কারণে সকালবেলা এদের অনেককেই পাওয়া যায়। কিন্তু পলিটিশিয়ানদের সকালবেলা আমি খুব একটা খুঁজে পাইনি। কিন্তু প্রাইম মিনিস্টারকে পাওয়া যায়। বাংলাদেশের প্রাইম মিনিস্টার ফোন করলে তিনি যদি না ধরতে পারেন, কিছুক্ষণ পরে ফোন ব্যাক করবে, এখানে কোনো সন্দেহ নেই। 5টা থেকে 10টা যদি কাজ করো, তোমরা পড়াশোনা করো, এরপরে তো আর কাজ খুঁজে পাওয়া যায় না। আমি আওয়ামী লীগের সেক্রেটারি না হলে এত বড় দায়িত্ব, সড়কের, পরিবহনের, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এই কাজগুলো আমি করছি। তারপর আমি সকাল 10টার পরে আর কোনো কাজ খুঁজে পেতাম না, মন্ত্রণালয়ে ফাইল সই করে রাস্তায় চলে যেতাম। কি করব? যে এরকম একটা সমাবেশ এখানে আছে, এই সমাবেশের জন্য 2 ঘন্টা বসে থাকাচ্ছে একটা খারাপ রাস্তা, 2টা খারাপ রাস্তা যদি আমি পরিদর্শন করি, তাহলে 20 লক্ষ লোক উপকৃত। সব কিছু চিন্তা ভাবনা করে করতে হবে, জীবনটাকে সাজিয়ে নিতে হবে, রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। ঠিক আছে? চ্যালেঞ্জ জীবনে, চ্যালেঞ্জ ইজ ইনসারমাউন্টেবল। চ্যালেঞ্জকে অতিক্রম করার অপর নাম হচ্ছে জীবন। আমি আমার প্রধানমন্ত্রীর মতো, আই লাভ দি ইম্পসিবল, আমি অসম্ভবকে ভালোবাসি। আমি চ্যালেঞ্জকে উপভোগ করি। চ্যালেঞ্জ কি? যে আকাশে মেঘ নেই, সেটা আকাশ কিসের? যে নদীতে ঢেউ নেই, সেটা নদী কিসের? যে সাগরে গর্জন নেই, সেটা সাগর কিসের? সাগর থাকলে গর্জন থাকবে, নদী থাকলে তরঙ্গ থাকবে, আর আকাশ থাকলে নীলিমার পাশাপাশি মেঘও নামবে, ঝড় আসবে, দুর্যোগ আসবে। ঝড় আর দুর্যোগ, অমাবস্যাকে যে অতিক্রম করে এগিয়ে যেতে পারে জীবনের সফল পুরুষ অথবা মহিলা, সেই, অন্য কেউ না। সেই সবচেয়ে বেশি মেধাবী কে, যে ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট ইনফরমেশন জানে, সে হচ্ছে সবচেয়ে ব্রিলিয়ান্ট লোক, সবচেয়ে মেধাবী লোক। মেধাবী লোকেরা রাজনীতি করবে না। এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষার পর পড়ে পড়ে হতাশ। তো আমি ভাবি যে আমিও তো যে অর্থে মেধাবী, আমি তো মেধাহীন ছিলাম না, তা আমি রাজনীতি করেছি, কই আমার তো কোনো ক্ষতি হয়নি। মেধাবীরা কেন রাজনীতি করবে না? এসএসসি এইচএসসির পর প্রত্যেকেই বলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কম্পিউটার সায়েন্স পড়বে, কিন্তু পলিটিশিয়ান কেউ হতে চায় না। তার কারণ অবশ্য আমরা পলিটিশিয়ানরা, আমরা এ কথা বলতে বলতে এত বাজে কথা বলি,
আর টেলিভিশনে কেউ পলিটিশিয়ানদের, খুব কম পলিটিশিয়ানের বক্তৃতা শুনি, কিছু আছে সবাই জানে, সঙ্গে সঙ্গে নবটা বন্ধ করে দেয় অথবা অন্যদিকে চলে যায়। হ্যাঁ, যেই পলিটিশিয়ান মানুষের চোখের ভাষা, মনের ভাষা বোঝে না, তার রাজনীতি করার কোনো অধিকার নেই। মনের ভাষা বুঝতে হবে, চোখের ভাষা বুঝতে হবে। আমি মেধাবীদের বলবো, তুমি মেধাবী, তুমি পলিটিক্সে আসবে না, কি হবে? জায়গা খালি হয়ে যাচ্ছে। এই খালি চেয়ারগুলোতে এসে খারাপ লোকেরা বসবে, মেধাহীনরা বসবে, চরিত্রহীনরা বসবে। দেশ কি খারাপ লোকদের হাতে যাবে? পার্লামেন্টে কি ওই যে এক এক ভাষণ দিয়ে শোনো না, এইসব লোক যদি বাড়তে থাকে কি অবস্থা হবে? কাজে ভালোরা আসলেই তো গুড মানি, আসলে তো ব্যাড মানি আউট অফ সার্কুলেশন চলে যাবে, ঠিক কিনা? তো কাজেই লেখাপড়া করলে রাজনীতি করা যাবে না, বা সৎ লোক হলে, তাহলে অসত্যের হাতে রাজনীতি চলে যাবে। মেধাবীরা না এলে মেধাহীনরা রাজনীতিতে স্থায়ী আস্তানা করবে, তাতে রাজনীতির ক্ষতি হবে। রাজনীতির ক্ষতি হলে তুমি, আমি, আমরা সকলেই ক্ষতিগ্রস্ত, কারণ দেশটা চালাবে তো পলিটিশিয়ানরা, খারাপ লোকেরা খারাপ চালাবে। মনে থাকবে, লেখাপড়াও করো, সাথে সাথে ভবিষ্যতের জন্য ফিউচার লিডারশিপ দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। একটা কথা আমি বলবো, লাস্ট বাট মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি আমার ভাই পলককে বলবো, আজকে এই ক্যাম্পেইনের মধ্যে একটা বিষয় অনুপস্থিত থাকছে। আমি অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, গোটা দেশ মাদকে ছেয়ে যাচ্ছে। সর্বনাশা মাদক তরুণ সমাজকে কুরে কুরে খাচ্ছে, দেশের ভবিষ্যৎকে হত্যা করা হচ্ছে। ইয়াবাকে নো, ইয়াবাকে না বলো, না বলো, ইয়াবাকে না বলো। এই ইয়াবা এই জেলার সারা বাংলাদেশের তরুণ সমাজকে তিলে তিলে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কাজে ইয়াবার বিরুদ্ধে সামাজিক আন্দোলন, সামাজিক দলমত নির্বিশেষে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং এই ব্যাপারে আইসিটির আমাদের যে কর্মকর্তাদের, আমি এখানে আমার ভাই পলক, আমি তাকে অনুরোধ করব, এই বিষয়টাকে নিয়ে আসতে হবে। এখানে তরুণ সমাজকে কাউন্সেলিং করতে হবে। ভয়াবহ অবস্থা, ভাবতেও পারবে না এত খারাপ অবস্থা। এই যে ইয়াবা সর্বনাশ করে দিচ্ছে বাংলাদেশের তরুণ সমাজকে। তো আমার আর কথা নেই, এই যে এতক্ষণ কয় ঘন্টা এখানে থাকলাম? 2 ঘন্টা, 2 ঘন্টা আরো বেশি, 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টা 3টা রাস্তা দেখলে 30 লক্ষ লোক উপকৃত হবে। এখানে কয়জন আছে? এটার জন্য পলকই যথেষ্ট, আমি লাগবে না। এখানে আমরা টিম ওয়ার্ক করি, এটার জন্য পলক যথেষ্ট। ইটস সো ব্রিলিয়েন্ট অ্যান্ড ব্রাইট। সেই এদেরকে মোটিভেট করার ক্ষমতা রাখে, আমার এখানে প্রয়োজন নেই। কাজেই কাজগুলো আমাদের ভাগ করে নিতে হবে। সবাই এক জায়গায় বসে বসে ভাষণ দিলাম, ভাষণ, আরে এমন ভাষণ দিতে দিতে যে প্রধান অতিথি সে পর্যন্ত আসতে আসতে আর লোকজন থাকে না, সব পিছন দিয়ে চলে যায়। সেই যে শুরু করে 1949 সাল থেকে, পারলে ব্রিটিশ আমল থেকে সিরাজউদ্দৌলার, নবাব সিরাজউদ্দৌলার 1757 সাল থেকে শুরু করতে করতে ভাষণ দিতে দিতে
শেষ পর্যন্ত দেখা গেল ওই যে সামিয়ানা যারা টাঙ্গা ওরা থাকে, আর মাইকেলা কি করবে সেই থাকে, আর সব চলে যায়। এমন অনেক বক্তা আছে পেছন দিয়ে ওই যে জামা কাপড় ধরে টান দিলেও সারে না, খেপে যা। এই ভাষণের প্রবণতা আমাদের কমাতে হবে, ঠিক আছে? যাক, অনেকদিন আসাও না, একটা ওসিলা ওখানে আসলাম। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমি এখানে যাদের জানা নেই তাদেরকে বলবো, এটা হলো স্বাভাবিক একটা জীবন দর্শন আমাদের। এরকম একটা কথা মার্টিন লুথার কিং জুনিয়র, আমেরিকান সিভিল রাইটস মুভমেন্টের একজন রেভলিউশনারি লিডার, তার একটা কথা আমি বলে যাব, ইউ ক্যান নোট ইট ডাউন ইফ ইউ লাইক। সেটা হচ্ছে, ডার্কনেস ক্যানট ড্রাইভ আউট ডার্কনেস, অনলি লাইট ক্যান ডু দ্যাট। অন্ধকার দিয়ে অন্ধকার দূর করা যায় না, অন্ধকার দূর করতে হবে আলো দিয়ে। Hate cannot drive out hate, only love can do that. কি? হিংসা দিয়ে হিংসা দূর করা যায় না, হিংসা দূর করতে হবে ভালোবাসা দিয়ে। আমার আর দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, রেখে গেলাম তাই। জয় বাংলা।